আন্দোলন দমাতে ডিজিটাল ব্যাকআউটের নির্দেশ দিয়েছিল আওয়ামী লীগ সরকার। তদন্তে মিলেছে প্রশাসনিক হস্তক্ষেপের প্রমাণ। আভ্যন্তরীণ যোগাযোগের মাধ্যমে সুপরিকল্পিত উপায়ে ইন্টারনেটটা শাটডাউন হয়েছে। লোডশেডিংয়ে অতিষ্ঠ গ্রামগঞ্জ, বেশ কিছু জেলায় ব্যাহত জনজীবন। পিডিবির দাবি চাহিদা উৎপাদনে নেই পার্থক্য, বিতরণ লাইন আর কারিগরি ত্রুটিকে দোষারোপ। বেশিরভাগ সময় থাকছে না, প্লাস হচ্ছে আপনার রাতে থাকছে না কারেন্টটা। এই সমস্যা কবে সমাধান হবে আল্লাহ পাক জানে, সরকার জানে। আমাদের যে শিক্ষার্থী আছে তাদের পড়ালেখা খুব বেশি ডিস্টার্ব হচ্ছে। বদলা হলেই গাছ পড়ে লাইন, গ্রামাঞ্চল কিংবা অনেক গাছপালার মধ্যে থেকে লাইন নিলে এগুলো প্রাকৃতিক ভাবেও কিছু ওই যে এই ডিসরাপশনগুলো না। সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিতে আইওমের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। জানালেন অঙ্গীকার বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে প্রতিজ্ঞাবদ্ধ বাংলাদেশ। ইরানে পরিকল্পিত হামলা বাতিল করে চুক্তির কথা জানালেন ট্রাম্প। সোমবার আলোচনা, হরমুজ নিয়ে ওমানের সাথে কথাবার্তা চূড়ান্ত পর্যায়ে। দর্শক, আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সাথে আমি আছি রাহেলা জ্যোতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার থাকছে পুরো খবর। গ্রামে গঞ্জে লোডশেডিংয়ে অতিষ্ঠ সাধারণ মানুষ। বেশ কিছু জেলায় বিদ্যুতের নিত্য আসা যাওয়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। ভুক্তভোগীরা বলছেন, দিনের কাজ, রাতের ঘুম, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ব্যবসা বাণিজ্যও ব্যাহত হচ্ছে লোডশেডিংয়ে। যদিও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি বলছে চাহিদা ও উৎপাদনের মধ্যে পার্থক্য নেই, তাই সামনের দিনগুলোতে লোডশেডিংয়ের আশঙ্কা করছেন না পিডিবি চেয়ারম্যান। তবে বিতরণ লাইন ও কারিগরি ত্রুটির কারণে কোথাও কোথাও সংকট হচ্ছে বলে স্বীকার করেন তিনি। ক্যালেন্ডারে আষাঢ় মাস মানে ভরা বর্ষাকাল, বৃষ্টিও হচ্ছে মাঝে মাঝে, আবার অনেক জায়গায় কড়া রোদ, কখনো কখনো তীব্র তাপদাহ। এ অবস্থায় পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা 15,500 মেগাওয়াটের মতো। সরকারি হিসেব বলছে উৎপাদনও কাছাকাছি, তার মানে উৎপাদন আর চাহিদার পার্থক্য নেই। যদিও বাস্তবতা ভিন্ন, যেমন কুষ্টিয়ার কথাই ধরা যাক। স্থানীয়রা বলছেন বিদ্যুতের নিয়মিত আসা যাওয়া রুটিন এখানে। একই অবস্থা উত্তরের জেলা নাটোরের বিভিন্ন উপজেলায়, এমনকি দিনরাতের অর্ধেক সময় বিদ্যুৎ থাকে কিনা সে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। 24 ঘন্টার ভিতরে মনে করেন 15 বার বা 12 বার 15 বার 16 বার যাওয়াতে থাকে, বাইরে বাড়ি করে। বেশিরভাগ সময় থাকছে না, প্লাস হচ্ছে আপনার রাতে থাকছে না কারেন্টটা। এই সমস্যা কবে সমাধান হবে আল্লাহ পাক জানে, সরকার জানে। কি করার, বিল তো আমরা ঠিক মতোই দিই, বিল তো আর আমি সমস্যা দেখাইনি। এ অবস্থায় স্বাভাবিকভাবেই ব্যাহত হচ্ছে দৈনন্দিন জীবন। ব্যবসা বাণিজ্য, দোকানপাট, বেচাকেনা থেকে শুরু করে নাওয়া খাওয়া ঘুম, ব্যাহত হচ্ছে সবকিছুই। ভুক্তভোগীদের চাওয়া এ অবস্থার পরিবর্তন। প্রচুর গরম, দোকানপাটে ব্যবসা বাণিজ্য নাই, ফ্রিজ চলাতে পারছে না। আমাদের যে শিক্ষার্থী আছে তাদের পড়ালেখা খুব বেশি ডিস্টার্ব হচ্ছে। বেশিরভাগ মানুষের মনে করেন টিউবওয়েল নাই, এখন সব মোটরের সব সিস্টেম। মনে করেন মোটর চালু করতে পারে না এমন টাইমে কারেন্ট থেকে। আমার 2 মোটর জ্বলে গেছে এই কারেন্টের সমস্যায়। ব্যবসা বাণিজ্য করতে খুব কষ্ট হইতেছে, কারণ আইসক্রিম গুলো যে ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক বিক্রি করতে পারতেছি না। বাড়ি যা আরামের জন্য যাই, একটা ঘুমা খাওয়া দাওয়া করে একটা ঘুম পারবে। সেই ঘুমটাই যদি না পাতে পারে তাহলে কারেন্টের আমাদের প্রয়োজন নাই। গত কয়েকদিনের নিম্নচাপে ব্যাহত হচ্ছে আমদানি করা এলএনজি সরবরাহ। আবার কয়লাবাহী জাহাজ খালাসেও ঝামেলার খবর আছে। যদিও এসব কারণে জ্বালানি সংকটে বিদ্যুতের উৎপাদন ব্যাহত হয়নি এখনো। ফুয়েল রিজার্ভ যেভাবে আছে, কয়লা বলেন, তারপরে আমাদের তেল বলেন, কিংবা আমরা গ্যাস থেকে যদি এপিসিডির প্রবলেমটা ওভারকাম হয়ে যায়, আমি আশা করি না যে ব্যাপক কোনো কিছু হবে। এই যে সিস্টেমগত কারণে অল্প এই 2 জায়গায় কিছু হয়তো একটু ঘাটতি থেকে যাবে, বাট এটা আমরা অতিরিক্ত
ভাবেই এই ইঞ্জিনগুলো চালায়, এটা কতটা সহনীয় পর্যায়ে রাখা যায় আমরা চেষ্টা করব। প্রশ্ন আসে, তাহলে গ্রামে গঞ্জে এত লোডশেডিং কেন? এর জন্য ঝড় বৃষ্টি আর বিতরণের কারিগরি ত্রুটিকে দোষলেন পিডিবি প্রধান। কিছু তো সমস্যা আছে, অনেক লম্বা লম্বা লাইন আছে। একটু এখন তো জানেন একটু ঝড় বাদলার সময় একটু ঝড় বাদলা হলেই গাছ পড়ে লাইন, গ্রামাঞ্চল কিংবা অনেক গাছপালার মধ্যে থেকে লাইন নিলে এগুলো প্রাকৃতিকভাবেও কিছু ওই যে এই ডিসরাপশনগুলো না। সরকার বলছে লোডশেডিং এর ক্ষেত্রে শহর ও গ্রামে বৈষম্য হবে না, যদিও রাজধানী ঢাকা সহ বড় শহরগুলোতে ভোগান্তি নেই বললেই চলে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। 24-এর গণ অভ্যুত্থানে রাজপথে যখন লাখো মানুষ, তখন আন্দোলন দমাতে ইন্টারনেটকেই হাতিয়ার করেছিল আওয়ামী লীগ সরকার। হোয়াটসঅ্যাপ ও ইমেইলে নির্দেশ দিয়ে ধাপে ধাপে বন্ধ করা হয় মোবাইল ইন্টারনেট। প্রথমে 5টি বিশ্ববিদ্যালয় এলাকা ও শাহবাগ, পরে 55টি বিশ্ববিদ্যালয় এলাকা এবং শেষ পর্যন্ত পুরো দেশেই ইন্টারনেট ব্ল্যাকআউট। সরকারের সেই সিদ্ধান্তের নেপথ্যের নির্দেশনা ও প্রক্রিয়া কী ছিল তা পরে উঠে এসেছে তদন্ত প্রতিবেদনে। দেশজুড়ে ছাত্র জনতার আন্দোলন তুঙ্গে। এক পর্যায়ে সরকার আন্দোলন দমানোর কৌশল হিসেবে ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত নেয়। কয়েক ধাপে চলে এই প্রক্রিয়া। হঠাৎ ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ায় কে কোথায় কিভাবে আছে খোঁজ পাচ্ছিল না স্বজনেরা। তবে শেখ হাসিনা সরকারের আইসিটি প্রতিমন্ত্রীর বক্তব্য ছিল ভিন্ন। রাত 9টায় আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। এরপর অফলাইনে থাকা মানুষকে আর আটকে রাখা যায়নি। ইন্টারনেট যোগাযোগ বন্ধের ষড়যন্ত্রে আন্দোলন আরও তীব্র হয়। সরকারের দাবি ছিল রাজধানীর মহাখালীর খাজা টাওয়ারের আগুন এবং বিভিন্ন স্থানে ফাইবার অপটিক নেটওয়ার্কে নাশকতার কারণেই ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। সেই ব্যাখ্যাও পরে প্রশ্নের মুখে। বাস্তবে কি হয়েছিল সেই ভবনে? 2024 সালের 18 জুলাই সেদিন বিক্ষুব্ধরা আগুন দিয়েছিল দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে। তারপরেই সড়কে থাকা গাড়িগুলো পুড়ে যায় এবং সেই আগুনেই ক্ষতিগ্রস্ত হয় এই ইন্টারনেট কেবলগুলো। কিন্তু তার কারণে কি এই পুরো বাংলাদেশের ইন্টারনেট বন্ধ হয়ে যেতে পারে? এই খাজা টাওয়ারের ইন্টারনেট প্রোভাইডাররা কি বলছেন সেটি আমরা জানতে চাই। যে ফাইবার অপটিক্যাল কেবল আছে ওই কেবলগুলো পুড়ে যায়। ওই কেবলগুলো পুরার কারণে হয়তো নেটওয়ার্ক অফ ছিল আর কি, যার কারণে হয়তো অনেকে ভাবছে যে যেহেতু খাজা টাওয়ারে ডাটা সেন্টার আছে, হয়তো এই খাজা টাওয়ারে আগুন লাগার কারণে হয়তো ডাটা সেন্টার পুড়ে গেছে, এই কারণে নেটওয়ার্ক বন্ধ হয়ে গেছে। অ্যাকচুয়ালি খাজা টাওয়ারে কোনো আগুন লাগেনি। তবে এসব নানা কলাকৌশল কাজে আসেনি পতিত সরকারের। গণ অভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনা সরকারের। সরকার পরিবর্তনের পর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনে উঠে আসে ইন্টারনেট বন্ধের প্রকৃত কারণ। প্রতিবেদনে বলা হয়, খাজা টাওয়ারের ডাটা সেন্টারে আগুন লাগার সঙ্গে দেশব্যাপী ইন্টারনেট বন্ধ হওয়ার কোনো সম্পর্ক পাওয়া যায়নি। তদন্তে আরও উল্লেখ করা হয়, ইন্টারনেট বন্ধের নির্দেশ প্রশাসনিকভাবে দেয়া হয়েছিল এবং তৎকালীন প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলকের মৌখিক নির্দেশনার কথাও উঠে আসে। কবে, কোথায়, কিভাবে ইন্টারনেট বন্ধের নির্দেশ দেয়া হয়েছিল এসবই উঠে আসে তদন্ত প্রতিবেদনে। বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তিগতভাবে পুরো নেটওয়ার্ক একসঙ্গে অচল হয়ে যাওয়ার ঘটনা এবং প্রশাসনিক নির্দেশে ইন্টারনেট সেবা বন্ধ করা দুটি ভিন্ন বিষয়। আমরা দেখেছি আভ্যন্তরীণ যোগাযোগের মাধ্যমে সুপরিকল্পিত উপায়ে ইন্টারনেটটা শাটডাউন হয়েছে। এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলকের অডিও কল কথোপকথন, হোয়াটসঅ্যাপ মেসেজিং এবং দায়িত্বপ্রাপ্ত বিটিআরসি সহ অন্যান্য স্টেক হোল্ডাররা একটা সুনির্দিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে নির্দেশিত হয়েছিল মূল যে আমাদের গেটওয়ে সেটা কিভাবে শাটডাউন হবে। গণতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্রীয় নিরাপত্তার প্রয়োজন আর নাগরিকের ডিজিটাল অধিকারের মধ্যে সমন্বয় থাকা জরুরি মনে করেন তিনি। কোনো নির্বাহী আদেশে ইন্টারনেট বন্ধ হবে না, এই আইনটি রয়েছে। যদিও তৎকালীন সরকার ও সময়ে 24-এর সময় তারা দেশের জরুরি প্রয়োজনে যদি রাষ্ট্র মনে করে থাকে সেক্ষেত্রে তারা ইন্টারনেট বন্ধ করতে পারবে বিধায় তারা এই একটা ক্লজ রেখেছিল, যেটি কিন্তু বিলুপ্ত ঘোষণা হয়েছে। সেটি এখন অধ্যাদেশ আকারে এসেছে এবং আইন আকারে সেটা অপরিবর্তিত রয়েছে। সুতরাং ভবিষ্যতে সরকার কখনো আইনের দোহাই দিয়ে এই জাতীয় মৌলিক অধিকার ইন্টারনেট সেটাকে আর বন্ধ করতে পারবেন না। একই সঙ্গে আইনি ও নীতিগত সুরক্ষা দরকার বলেও মনে করেন এই আইসিটি বিশেষজ্ঞ ও প্রসিকিউটর। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।
আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে রাজধানীর জলসুরি আবাসন প্রকল্পে ছিল বর্ণাঢ্য আয়োজন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে ইসলামিক মূল্যবোধ এবং আধুনিক শিক্ষার সংমিশ্রণে একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, যা ভবিষ্যতে একটি নৈতিক ও সুশৃঙ্খল জাতি গঠনে ভূমিকা রাখবে। ক্যামব্রিজ কারিকুলাম অনুযায়ী সাজানো হয়েছে প্রতিষ্ঠানটির ইংরেজি মাধ্যম। সেনাপ্রধানের প্রত্যাশা, মূল্যবোধ ভিত্তিক শিক্ষার এই প্রতিষ্ঠান শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষায় সমৃদ্ধ করবে। এ সময় ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা ও যশোরে আরও 7টি আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সমাজ, ইসলামিক সমাজ আমরা চাচ্ছি এই এডুকেশন সিস্টেমের মাধ্যমে। অ্যান্ড আমি মনে করি যে এইভাবে যদি আমরা এডুকেশন ইনস্টিটিউশনগুলোকে গড়ে তুলি, তাহলে আমরা একটা এডুকেশন সিস্টেম পাবো যেখানে ইসলামিক ভ্যালুসগুলো থাকবে, মডার্ন এডুকেশন থাকবে, সোসাইটি লাভবান হবে। নিয়মিত অভিবাসনের সুযোগ সম্প্রসারণ, কর্মীদের অধিকার সুরক্ষা এবং নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। সকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন IOM এর উপমহাপরিচালক গোচি ড্যানিয়েলস। বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গ্লোবাল কম্প্যাক্ট ফর মাইগ্রেশনের চ্যাম্পিয়ন দেশ বাংলাদেশ, তাই জাতীয় কর্মপরিকল্পনার মাধ্যমে অভিবাসন সংক্রান্ত বৈশ্বিক অঙ্গীকার বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতেও ঢাকা প্রতিশ্রুতিবদ্ধ। নিয়মিত অভিবাসনের পথ সম্প্রসারণ, অনিয়মিত অভিবাসন প্রতিরোধ, নৈতিক নিয়োগ ব্যবস্থা নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তুলতে IOM এর সহযোগিতা কামনা করেন শামা ওবায়দ। পাশাপাশি স্বাস্থ্যসেবা, পরিচর্যা ও কৃষি সহ বিভিন্ন খাতে দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে নতুন সুযোগ সৃষ্টি এবং ট্যালেন্ট পার্টনারশিপ গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। জুলাই আন্দোলনে কারো হারিয়েছে হাত, কারো পা বা শরীরের অন্যান্য অঙ্গ। এখনও সেই ক্ষত আর যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন শত শত মানুষ। অভ্যুত্থানের উত্তাল সেই দিনগুলো তাদের এখনও তাড়া করে বেড়ায়। আন্দোলনে ঝাঁপিয়ে পড়া তেমনই দুই যোদ্ধার গল্প জানাবেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। গুলি, টিয়ারশেল আর ধাওয়া পাল্টা ধাওয়ায় উত্তাল রাজধানী সহ সারা দেশ। 24 জুলাইয়ে আন্দোলনের এক একটি দিন এক এক রকম বিভীষিকার। মালিবাগের আমিনুল ইসলাম ইমন, রংপুরের আবু সাইদ সহ 6 শিক্ষার্থীর প্রাণ যাওয়ার পর যারা আর ঘরে বসে থাকতে পারেননি তাদেরই একজন। শুধু অনুভূতি একটাই হয়েছিল যে অন্তত অঙ্গ দিয়েছি, কিন্তু দেশকে তো মুক্ত করেছি। পরের দিনগুলোতে নিজ এলাকায় আন্দোলন সংগঠিত করেন। সবাইকে নিয়ে বুক পেতে দাঁড়ান রাজপথে। 20 জুলাই তার পায়ে নির্মমভাবে গুলি চালায় পুলিশ। ঠিক মালিবাগ রেলগেটে যখন আমি পৌঁছাই, 3টা হাইস এসে পিছন থেকে আমার ব্যবহৃত যে মোটরসাইকেল রয়েছে ঠেকিয়ে আমাকে রাইফেল দ্বারা গুলি করে, এবং একদম ঠিক হিন্দি ফিল্মের স্টাইলে আমি যখন ঘাড় ঘুরিয়ে দেখলাম যে তারা আমাকে 3টা হাইস থেকে নেমেই পুলিশ পরিহিত পোশাক, সিভিলে শুধু পুলিশের সোয়েটার ছিল, জ্যাকেটটা ছিল, তারা আমাকে যেভাবে গুলি করতেছে, 6-7টা পড়ে গেছে। আমার হেলমেটে প্রথম গুলি লাগে, তো আমি পড়ে যাই। পড়ে গেলে যখন বাইক নিয়ে পড়ে যাই, তখন আমাকে ডান পায়ে ঠেকিয়ে গুলি করে। রামপুরা, বাড্ডা, কুড়িল, আফতাবনগর এলাকা পুরো জুলাই জুড়ে ছিল আরেকটি হটস্পট। সেখানকার একজন তামিম ইকবাল রাজপথে বারবারই টার্গেট হয়েছিলেন পুলিশের। কয়েক দফা মারধরে গুরুতর জখম হয় তার কোমর, মেরুদণ্ডে। অন্য সব আহতদের মতো তিনিও চিকিৎসাধীন, যা হয়তো চালিয়ে যেতে হবে সারাটা জীবন। আমার উপরে যেভাবে পৈশাচিক এবং বর্বর নির্যাতন পুলিশ চালিয়েছিল, এর ফলে কিন্তু আমার কোমর ভেঙে যায় এবং আমার কোমরের 4 নাম্বার এবং 5 নাম্বার ডিস্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এবং সেদিন কোনো মতে পুলিশের হাত থেকে রক্ষা পেয়ে আমি আমার বাসা পর্যন্ত যাই। আন্দোলনে যখন হেলিকপ্টার থেকেও ছোড়া হচ্ছিল গুলি, তখন কিভাবে নিজেদের রক্ষা করত আন্দোলনকারীরা? অচেনারাও কিভাবে পরম বন্ধু হয়ে গিয়েছিল? গুলিবিদ্ধ কে কাকে টেনে নিয়ে গেছে হাসপাতালে, সে স্মৃতি বহু মনে। কিছুক্ষণ পরেই আপনার হেলিকপ্টার আসলো, র্যাবের হেলিকপ্টার আমাদের মাথার উপরে। তখন আমরা একদম রাস্তার মাঝখানে ছিলাম। মনে হয়েছিল মানে জীবন বুঝে আজকে এখানেই শেষ হয়ে যাবে। কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলাম। এদিকে যাব না ওইদিকে যাব, মানুষ ছুটাছুটি শুরু করেছে, উপর থেকে এলোপাতারি গুলি। 2 বছর পেরিয়ে শরীরের ক্ষতর মতোই এই মানুষগুলোর মাঝে রয়ে গেছে জুলাইয়ের স্মৃতি, যা থাকবে আমৃত্যু।
চরম আত্মোৎসর্গ করা এসব ব্যক্তি চান দেশের শান্তি, গণতন্ত্রের মুক্তি। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা ও আশেপাশের জেলাসহ দেশের বিভিন্ন স্থানে দিন দিন বাড়ছে গ্যাসের সংকট। চাপ কমে যাওয়ায় সিএনজি পরিবহন, শিল্প, কারখানা ও আবাসিক গ্রাহকদের পোহাতে হচ্ছে ভোগান্তি। কোথাও কোথাও সিএনজি পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না গ্যাস। ফিলিং স্টেশনে গ্যাসের চাপ কম থাকায় যানবাহনের দীর্ঘ লাইন রয়েছে। এতে বেশি বিপাকে পড়েছেন সিএনজি চালিত অটোরিকশা চালকরা। ভোগান্তি পোহাতে হচ্ছে আবাসিক গ্রাহকদেরও। লাইনে গ্যাস না থাকায় বাসা বাড়ির রান্নায় ঘটছে বিঘ্ন। পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় প্রভাব পড়ছে শিল্প খাতেও। অনেকের শিল্প প্রতিষ্ঠানে চালাতে পারছে না স্বাভাবিক সক্ষমতার উৎপাদন। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বলছে আগুনে ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনালটি পুরোপুরি চালু করতে আরো কয়েকদিন সময় লাগবে, তারপর হয়তো সংকট কিছুটা কমবে। ফেরিতে আজকে 2-3 দিন আসলে তীব্র গ্যাস সংকট চলতেছে। গ্যাস সংকটে থাকার কারণে আমরা আসলে এখানে অনেক কষ্ট করতেছি। বাইরে খাওয়াই বাচ্চারা তো অসুস্থ হয়ে যাবে, কেমনে আমরা গ্যাস নাই কেমনে খাওয়াবো? সরকারে আমাদেরকে গ্যাস দিচ্ছে না এবং যখন তখন লাইনের গ্যাস বন্ধ করে দিচ্ছে। রাত 3টার সময় এসে পাম্পে দাঁড়াইলে ওই 100 প্রেসার গ্যাস পাই অর্ধেক। আমরা তো নিজের গাড়ি চালা যাই একটু অবাকতে, যারা হাজিরাই গাড়ি চালা তারা তো হাজিরাই দিতে না, 400 হাজিরা দিলে থাকে কি। এখানে যে গ্রাহকগুলো আসে তাদের চাহিদা অনুযায়ী আমরা গ্যাস দিতে পারছি না, কারণ প্রেসার অনেকটাই কম। ফিলিং স্টেশন, শিল্প খাতে গ্যাস সংকটের পাশাপাশি বাসাবাড়িতেও ভোগান্তি চরমে। এ ব্যাপারে আরও জানাতে ফেনী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফ, গ্যাস সংকটে বাসাবাড়িতে রান্নাবান্নার বিকল্প কি ব্যবস্থা দেখতে পাচ্ছেন, জানাবেন সেখানকার বিস্তারিত। যদি আমি আছি এই মুহূর্তে একটি প্রতিষ্ঠানের রান্নাঘরে, আপনাকে এখানকার যে বাস্তব চিত্রটি একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে এই যে মাটির চুলায় রান্না হচ্ছে, পাশে হচ্ছে যে তাদের যে গ্যাস সেটি হচ্ছে এভাবে পড়ে আছে। গত শনিবার সন্ধ্যার পর থেকে এটি হচ্ছে যে ফেনীর এখানকার চিত্র। আপনি দেখছেন যে মাটির চুলায় এখানে রান্না হচ্ছে, পাশে যে গ্যাসের যে চুলা যেগুলো আছে সেগুলো কিন্তু এভাবে পড়ে আছে, এভাবে এখানে রান্না বান্না বন্ধ রয়েছে। এখানকার যারা আবাসিকের যে 32,000 গ্রাহক রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে তারা এই অবর্ণনীয় একটি দুর্ভোগের মধ্যে পড়েছে গত শনিবারের পর থেকে। তবে গতকালকে রাতে কিছু এলাকায় গ্যাসের আসলেও সেটির চাপ ছিল একদমই কম, তবে সকাল থেকে সেটি বন্ধ রয়েছে। তারা যে অভিযোগটি করছে, তারা সরকারকে মাসে যথারীতি বিল দিচ্ছে, কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত গ্যাস সেটি কিন্তু তারা পাচ্ছে না। অন্যদিকে হচ্ছে যে আমি পরিবহনের কথা যদি বলি, পরিবহনেও একই অবস্থা। সেখানে হচ্ছে যে পরিবহনে ফেনীর যে 28টি পেট্রোল পাম্প রয়েছে, সেই 28টি পেট্রোল পাম্পের মধ্যে 10টিতে গ্যাস সরবরাহ করা হয়। সেই 10টির মধ্যে গত শনিবারের পর থেকে কিন্তু শতভাগ বন্ধ রয়েছে, যার কারণে হচ্ছে আবাসিকের পাশাপাশি হচ্ছে যে পরিবহনের যে সকল চালক যারা আছে তারা কিন্তু দুর্ভোগের মধ্যে সময় পার করছেন। এবারে আপনাকে আরেকটি তথ্য দিই, সেটি হচ্ছে যে পরিবহনের যে গ্যাস সংকট, সেই সংকটের কারণে আমরা যেটি দেখেছি যে প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে মানুষদেরকে অপেক্ষা করতে গাড়ির জন্য, তারা এখানে গাড়ির জন্য হচ্ছে যে ভোগান্তিতে পড়েছে। তবে আগামীকালকে যে এইচএসসি যে পরীক্ষা, সে পরীক্ষা কিভাবে তারা আসলে অনেক পরীক্ষার্থী অংশগ্রহণ করবে যেহেতু পরিবহনের সংকট রয়েছে। বিষয়টি নিয়ে আমি ফেনীর জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম। ফেনীর জেলা প্রশাসক যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত যে পরিবহনের যে সংকট, সেই সংকটের জন্য কিভাবে এটি থেকে আসলে উত্তরণ করবে সে বিষয় নিয়ে তারা ভাবছে। এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানায়নি। জেলা প্রশাসক বলছেন বিষয়টি নিয়ে তিনি কথা বলবেন এবং কথা বলে গণমাধ্যমকে জানাবেন। জ্যোতি। আরিফ, আপনাকে ধন্যবাদ। রাঙামাটির লং গতিতে আগুনে পুড়েছে একটি বসতঘর ও 3টি ফার্নিচারের দোকান। স্থানীয়রা জানায় ভোরে মাইনিমুখ ইউনিয়নের গাথাছড়া এলাকায় একটি ফার্নিচারের দোকানে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুতই তা ছড়িয়ে পড়ে আশেপাশে। খবর পেয়ে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস পৌঁছায় ঘটনাস্থলে। স্থানীয়দের সাথে যৌথ সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ভুক্তভোগীদের দাবি ক্ষয়ক্ষতির পরিমাণ 1 কোটি টাকা। প্রাথমিক ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত, কারণ উদ্ঘাটনে তদন্ত চলমান। প্রেস ক্লাবে জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় কথা বলছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সরাসরি যাচ্ছি সেখানে। সাধারণ মূল্যবোধ সংস্কৃতির যে মাত্রা, তা অতিক্রম করে একটা অশ্লীলতা চর্চা করার কাজ চলছে। সবচেয়ে দুঃখজনক হচ্ছে এই তৎপরতাগুলির নেপথ্যে যখন কোনো আদর্শের ভিত্তিতে করা হয়, তখন তা আরো অনেক অশনি সংকেত আমাদের সামনে হাজির করে। আমাদেরকে শহীদদের স্মরণ করার জন্য কেবলমাত্রই আবেগ চর্চা করলে চলবে না। শহীদদেরকে স্মরণ করার জন্য কেবলমাত্রই একটা আনুষ্ঠানিকতা চর্চা করলে চলবে না। শহীদদেরকে স্মরণ করার নামে কেবলমাত্রই যদি আমরা আমাদের
ব্যক্তিগত অথবা কোনো গোষ্ঠীগত উপস্থিতিকে হাজির করার অজুহাত তৈরি করি, আমাদের বিবেকের কাছে কিন্তু আমরা প্রশ্নবিদ্ধ হব। আমি জুলাই শহীদ সহ এদেশের গণতান্ত্রিক আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ তথা ভাষা আন্দোলনের সকল শহীদের রক্ত এবং বিসর্জনকে এক জায়গায় রেখে আমাদেরকে পরিমাপে বসতে হবে যে এত রক্তের বিনিময়ে কতটুকু আমরা অর্জন করেছি, এবং তা যদি পরিমাপ করতে চাই তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে সংসদকে আমরা কতটা কার্যকরী করতে পেরেছি, রাজনৈতিক বিতর্ককে আমরা কতটা গণতান্ত্রিক সংস্কৃতির মধ্যে বিধিবদ্ধ করতে পেরেছি, এবং রাজনৈতিক প্রক্রিয়াকে আমরা কতটা গণতান্ত্রিক সংস্কৃতিতে মহিমান্বিত করতে পেরেছি। এটাই আমাদের একমাত্র মানদণ্ড। এবং এই কাজ কোনো একটি দল করতে পারে না, এই কাজ করতে হয় সম্মিলিত সেই সকল দল মিলে, যেই সকল দলরা সবসময় এই আন্দোলন সংগ্রামের মধ্যে যুক্ত ছিলেন। শহীদদের আত্মা শান্তি পাবে, শহীদদের ত্যাগ সার্থকতা লাভ করবে যদি আমাদের এই অর্জনের দাবিদার আমরা যারা, সেই সকল রাজনৈতিক দল শহীদের এই আত্মত্যাগের এই লক্ষ্যটিকে অনুধাবন করি। 2 বছর পরে সকল শহীদদেরকে স্মরণ করতে এসে আমাদের নেতা, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যাকে আপনারা পরিচয় করিয়ে দেওয়া। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি আসন্ন, সোমবার শুরু হচ্ছে আলোচনা। পরিকল্পিত হামলা বাতিল করার পর এই তথ্য দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে কথা বলেন ট্রাম্প। তার দাবি, হরমুজ প্রণালী নিয়ে একটি সমঝোতা হয়েছে। আশাবাদ, ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ নিয়েও সমঝোতা হবে। 3 মধ্যস্থতাকারী সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের অনুরোধেই ইরানের বিরুদ্ধে পরিকল্পিত বিধ্বংসী অভিযান বাতিল করেছেন ট্রাম্প। বলেন, দেশগুলো তাকে চুক্তির দিকে এগিয়ে যেতে অনুরোধ করেছিল। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, তেহরান যেতে প্রস্তুত মধ্যস্থতাকারীরা। সেখানে একটি পরোক্ষ আলোচনার কথা রয়েছে। হরমুজ প্রণালী নিয়ে ওমানের সাথে ইরানের আলোচনা চূড়ান্ত পর্যায়ে, এমন দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জানান, এরই মধ্যে চূড়ান্ত চুক্তির রূপরেখা তিনি মন্ত্রিসভায় পেশ করেছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই দাবি করেছেন, বিদ্যমান পথগুলোর বাইরে হরমুজের নতুন একটি সামুদ্রিক পথ খোলার বিষয়ে চূড়ান্ত আলোচনা চলছে। বলেন, দুদেশের জাতীয় স্বার্থের কথা বিবেচনায় রেখেই হবে নতুন এই রুট। তার দাবি, গুরুত্বপূর্ণ এই জলপথটি আর কখনোই পূর্বের অবস্থায় ফিরবে না। সংবাদ সম্মেলন চলাকালে হামলার শিকার হলেন ভারতের স্বতন্ত্র এমপি পাপ্পু যাদব। নয়াদিল্লিতে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তাকে লক্ষ্য করে জুতা ছোড়ার অভিযোগ উঠেছে। এ সময় তার সমর্থকরা ক্ষুব্ধ হয়ে উঠলে ছড়ায় উত্তেজনা। পরে অভিযুক্তকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। হামলাকারীর কাছ থেকে মিলেছে একটি ধারালো ছুরিও। পাপ্পু যাদবের দাবি, তাকে হত্যা করাই ছিল ওই ব্যক্তির উদ্দেশ্য। সম্প্রতি রাম মন্দিরের অনুদান চুরি নিয়ে পার্লামেন্ট চত্বরে কংগ্রেসের সাথে ব্যতিক্রমী প্রতিবাদে অংশ নেন পাপ্পু যাদব। রাহুল গান্ধী ও তার বিরুদ্ধে হিন্দু সাধুদের অপমানের অভিযোগ তুলে এফআইআরও দায়ের করা হয়েছে। ইসরায়েলের সাথে নাৎসি বাহিনীর কর্মকাণ্ডের তুলনা করা হলে ফৌজদারি অপরাধ হবে না। বাক স্বাধীনতার অধিকার নিশ্চিতে নতুন এই রায় জারি করেছেন জার্মানির আদালত। এ তথ্য নিশ্চিত করেছে দেশটির আইন বিষয়ক ওয়েবসাইট। সম্প্রতি ইসরায়েলের তীব্র সমালোচনা করে দেশটির পতাকার পাশে নাৎসিদের স্বস্তিকা, স্টার অব ডেভিড সহ বিভিন্ন চিহ্ন সম্বলিত বেশ কিছু ছবি আপলোড করেছিলেন এক নারী। ক্যাপশনে ব্যবহার করেছিলেন ফ্রি প্যালেস্তাইন, গাজা ইজ আন্ডার অ্যাটাক জাতীয় হ্যাশট্যাগও, যার দায়ে ওই নারীকে প্রায় 2400 ইউরো জরিমানা করেছিল আদালত। তবে আপিল পরবর্তী শুনানিতে বাতিল করা হয় সেই রায়। বাক স্বাধীনতার কথা মাথায় রেখে এই ধরনের ঘটনার অতি ব্যাখ্যা না করতে সতর্ক করেন আদালত। দর্শক, এই ছিল যমুনা নিউজে।